ইদানিং সবার মুখে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে ডিপ স্টেটের খেলা। মূলত এই যে রাজনৈতিক খেলাটা চলছে বাংলাদেশের রাজনীতিতে, এইখানে ডিপ স্টেটের একটা খেলা আছে। এটা বোদ্ধাদের মতামত। তো আমি অনেক চেষ্টা করেছি ডিপ স্টেট জিনিসটা আসলে কি এটা বোঝার জন্য। এটা কি খায় না মাথায় দেয়? আসলে ডিপ স্টেট জিনিসটা কি? খুব সাধারণভাবে ডিপ স্টেট বলা হয় রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্রের কাঠামো থাকা, যেটা মূলত রাষ্ট্রের কিং মেকার, মানে উত্থান পতন ঘটায়। এই ডিপ স্টেটকে এর আগে, বহু আগে থেকেই চেনা হতো মেজন হিসেবে, অর্থাৎ কিং মেকার। পৃথিবীর বেশ কিছু দেশ আছে, বিশেষ করে ইহুদি দেশগুলো বা ইসরায়েল হচ্ছে এই কিং মেকারদের অন্যতম। বা এই ইসরায়েলের সাথে যোগসাজশ রেখে ইহুদিদের মধ্য থেকেই একটা গ্রুপ আছে যারা এই ডিপ স্টেট, বিভিন্ন স্টেটের মধ্যে একটা ডিপ স্টেট তৈরি করে রাখে। অর্থাৎ তারা যেটা চায় রাষ্ট্রকে সেভাবে চলতে হয়, রাষ্ট্র সেভাবে ফাংশন করে। এই ডিপ স্টেটকে দেখা যায় না, তাদের ফাংশনিংটা স্টেটের মতো করেই প্রতিভাত হয়। তো এই যে জামাত হেরে গেছে, বিএনপি জিতে গেছে, জামাতের জনজোয়ারটা বেশি ছিল, জামাতের দিকে মানুষের সমর্থন বেশি ছিল, তারপরও জামাত হেরে গেল, এর মূল কারণ এই ডিপ স্টেট, এমনকি অনেক বোদ্ধাদের মতামত। আমার নিজেরও এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে একটি এরকম ডিপ স্টেট টাইপের বা রাষ্ট্রীয় কোনো একটা শক্তি, রাষ্ট্রের বাইরের কোনো শক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কাজটা করেছে। কিন্তু এই ডিপ স্টেট, ইন্ডিয়া, এইরকম আউট অফ সোর্স গুলোকে, মানে আমাদের হাতের বাইরে যে সোর্স গুলো আছে, আমাদের ইন্টারনাল সোর্স বাদ দিয়ে আউটসোর্স গুলোকে আমরা এত বড় করে দেখি কেন? বা এই শব্দগুলোকে এত বেশি চাউর কেন আমরা কেন বলি? এটাও একটা খেলা। খেলাটা হচ্ছে, একটা সিনেমায় দেখলাম যে সেখানে প্রতিদিন কেউ না কেউ খুন হয়, ধর্ষণ হয়, নানান ধরনের অনিয়ম অকারেন্স ঘটে। তো এটা একটা গ্রাম, সেই গ্রামে এই অকারেন্স গুলো ঘটে, আর মানুষের মাঝে একটা প্রতীতি তৈরি করে দেওয়া হলো, মানুষের মাঝে একটা পারসেপশন তৈরি করে দেওয়া হলো এই কাজগুলো কোনো মানুষ করছে না, করছে ভূতে। ভূত কারো গলা মটকে দেয়, গলা টিপে মেরে তাকে গাছে ঝুলিয়ে রাখে, তারপরে ভূত ধরে নিয়ে যায়, ধর্ষণ করে, কিংবা প্রেগনেন্ট করে ফেলে, বাতাসে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে যাবতীয় সমাজের যে অপরাধগুলো আছে, সেটা এমন একটা, মানে এমন একটা জিনিসের উপর অর্পণ করা হয় যেটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তো সেটা ভূত হইতে পারে। আসলে কি ভূত বলে কিছু আছে? ঘোস্ট নাই, কিছু নাই। যে জিনিসটা নাই কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে, সেই জিনিসটার নামই হচ্ছে ভূত। যে জিনিসটা নাই এবং সেই জিনিসটাকে মানুষ ভয় পায়, সেই জিনিসটার নাম হচ্ছে ভূত। ভূতে ভয় পাই না যে বলে, সেও ভূতেরে ভয় পায়। এবং যে বেশি ভূতেরে ভয় পায় সেই বলে আমি ভূতেরে ভয় পাই না। অথচ সবাই জানে ভূত বলে কিছু নাই। এখন আবার এক শ্রেণীর মানুষ, তারা একটু অধিক যুক্তিবাদী হওয়ার কারণে তারা বলে যে ভূত নাই, কিন্তু জিন তো আছে। এটা তো সত্য, কিন্তু জিন আর ভূত কি এক জিনিস? ভূতের ছবিগুলো যদি দেখেন, মেকিং গুলো যদি দেখেন, হরর মুভিগুলো যদি দেখেন, সেখানে ভূত মানে আসলে ওখানে একটা প্রেতাত্মাকে সাজানো হয়। কিন্তু জিনের এই ধরনের কোনো ভূমিকা নাই, প্রেতাত্মা জিন না। আবার ভূত কি? অতৃপ্ত আত্মা। কাউকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, হত্যা করা হয়, সে আত্মা হয়ে মানুষকে ভয় দেখায়, এবং সেটা হচ্ছে একটা ভূত। কি অদ্ভুত কথা! পৃথিবীর এত মানুষ, তাদের মধ্যে ওই দুই একটা সিগনিফিকেন্ট অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর বাকিগুলো তৃপ্ত। আপনি তৃপ্ত, আমি তৃপ্ত। কয়জন মানুষ তৃপ্ত? হে প্রশান্ত আত্মা, কোন একটা আয়াত আছে, মানে তৃপ্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে আর তোমার রবের কাছে ফিরে যায়, এরকম সন্তুষ্ট চিত্ত কয়জনের আছে? বেশিরভাগ মানুষ খেদ নিয়ে মারা যায়। আহারে, আর কয়টা দিন বাঁচলে এটা করতে পারতাম, আহারে এটা পারলাম না, ওইটা পারলাম না। অর্থাৎ তৃপ্ত আত্মার আত্মার বলতে কিছু নাই। তাহলে দেখা যেত যদি সত্যি অতৃপ্ত আত্মা এরকম মানুষের পেছনে পেছনে ঘুরে বেড়াতে পারতো ভূত হয়ে,
তাহলে দেখা যেত যে মানুষ বলে আর কিছু থাকতো না, অতৃপ্ত আত্মাই বেশি থাকতো। কারণ আমরা দেখি বেশিরভাগ মানুষই অতৃপ্ত, অতৃপ্ত অবস্থায় মারা যায়। মরতে চায় না, মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে, কেউ মরতে চায় না কিন্তু মরে যেতে হয়। আর অনেক কিছু করতে চায় কিন্তু মরে যায়। এমন লোকও দেখেছি যার হায়াত বয়স 100 কাছাকাছি, তখনও সে ভাবে আরে আরো 20টা বছর যদি বাঁচতাম। তো এই যখন অতৃপ্ত মানুষের অবস্থা, তখন আবার দু একটা আত্মা অতৃপ্ত থাকে, তারা তাদের মারা গেলে তারা ভূত হয়ে ফিরে আসে, এবং অন্যায়ভাবে মারা হইলে তারাও ভূত হয়ে ফিরে আসে। বেশিরভাগ হরর ফিল্ম, একেবারে রবীন্দ্রনাথের মতো যুক্তিবাদী লেখকও যে লেখাটা লিখছে, তাও এই ধরনের অশরীরী প্রেতাত্মা হাবিজাবি জিনে লিখছে। অর্থাৎ এই যে একটা ভূতের সেন্স, মূলত এই সেন্সটা তৈরি হচ্ছে মানুষের ভয় থেকে, ফিয়ারনেস থেকে। এই ডিপ স্টেটের জন্ম সেই ভয় থেকে। যে জিনিসটা মানুষ দেখে না, সেই জিনিসটা দিয়ে মানুষকে ভয় দেখানো যায় বেশি। মানুষ অজানা আশঙ্কায় বেশি ভয় পায়, আর যাকে দেখতে পায় তাকে মানুষ প্রতিহত করা শিখে যায়, তাকে মোকাবেলা করা শিখে যায়। তো এইবার যে ডিপ স্টেট আমাদেরকে দেখানো হচ্ছে, জামাত হেরেছে কি ডিপ স্টেটের কাছে? কাদের কাছে হেরেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। জামাতের এক জায়গায় ভোট পেয়েছে, যেখানে জামাত হেরেছে মাত্র 929 ভোটে বা 900 সামথিং ভোটে। তো সেখানে দেখা যাচ্ছে যে ভোটের সংখ্যাও ধানের শীষকে দেওয়া হয়েছে 1971 ভোট, এবং আসলে ফিগারটা ছিল 971, করা হয়েছে 1971। অর্থাৎ এখানে যখন 1000 যোগ করে দেওয়া হয়েছে, তখনই সে 900 সামথিং ভোটে জিতে গেছে। এখন এই যে 1000 ভোট যোগ করলো, এই যোগ করতে গিয়ে দেখা গেছে ওই আসনে মোট ভোটার ছিল 2500, কিন্তু হয়ে গেছে 3200। এখন যদি আপনি এটা দেখান, রিটার্নিং কর্মকর্তাকে যদি দেখান, তাহলে সে এই ফায়সালা করতে করতে 5 বছর লাগাবে। আপনার এই ফায়সালা দূরে থাকে, আপনার এটা আমলেই নিবে না। এক আসনে দেখা গেছে পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই, কোনো স্বাক্ষর ছাড়াই কাগজ জমা দিয়ে দিছে রিটার্নিং অফিসার, ফলাফল ঘোষণা করে দিছে পোলিং এজেন্ট। আবার আরেক জায়গায় দেখা গেছে পোলিং এজেন্ট হিসেবে যারা স্বাক্ষর করছে তারা কেউই ও দাঁড়িপাল্লার এজেন্ট নয়। অর্থাৎ ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে, ঢাকা 6 আসনে হয়েছে এটা, সংখ্যা বসিয়ে রেজাল্ট দিয়ে দিছে। এই কাজটা করেছে রিটার্নিং অফিসার। তাহলে এই রিটার্নিং অফিসার কি সেই তথাকথিত ডিপ স্টেট? এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য, এই চোরকে বাঁচানোর জন্য, এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপ স্টেট। কারণ এই রিটার্নিং অফিসারকে কিছু করার ক্ষমতা আমাদের নাই, বা এই রিটার্নিং অফিসার আমাদের ভাই ব্রাদার, এরা বাঁচাইতে হবে আমাদের। এর অপরাধটা ডিপ স্টেটের ঘাড়ে চাপাইতে হবে। মূলত এই বদমাশটাই হচ্ছে ডিপ স্টেট। একটা রাষ্ট্রের প্রত্যেকটা জেলায় কিন্তু রাষ্ট্র আছে। রাষ্ট্র মানে সরকার, মানে ওই যে সে একজন সরকার যে বসে থাকে, কেন্দ্রীয় সরকার, সে ঠিক আছে, কিন্তু ডিসি কিন্তু সরকারের একটা পার্ট। একটা জেলায় যিনি সরকার, তিনি কিন্তু এই ডিসি। তো এই ডিসির সমস্ত পাওয়ার আছে। সরকার তাকে এমন ভাবে পাওয়ারফুল করেছে যে আসলে সে একটা স্টেট। যারা বিসিএস এর জন্য ট্রাই করেন, বা প্রশাসনিক ক্যাডারে যারা বিসিএস কর্মকর্তা আছে, তারা খুব ভালো করে জানেন যে রাষ্ট্রের এই হচ্ছে ডিসি, সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপ স্টেট। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে, সবকিছু ঠিকঠাক, ফলাফলের ঘোষণায় সে যা সিদ্ধান্ত দিবে তাহাই মানিয়া লইতে হইবে। ঠিক একই আইন রাষ্ট্রের প্রধানের জন্য, রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যাহা বলিবেন তাহাই আইন, তাহাই চলিবে। জনস্বার্থে তিনি যে কোনো সময় যে কোনো নির্দেশ দিতে পারেন, এবং ডিসি ঠিক সে রাষ্ট্রের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। তাহলে আমরা জানলাম কি, ডিপ স্টেট মূলত ওই সেই রিটার্নিং কর্মকর্তা, ওই সেই ডিসি। এখন ওই ডিসি প্রিজাইডিং অফিসারদেরকে যেভাবে নির্দেশনা দেয় তারা সেভাবে করে, অথবা এই প্রিজাইডিং অফিসাররা হয় ডিসির অনুগত হন, অথবা তারা নিজেরা টাকার অনুগত হন, কোন একটা দলের কাছ থেকে টাকা খান, টাকা নিয়ে সেই দলের মতো করে যা সিদ্ধান্ত নেওয়ার তারা নিয়ে নেন। তবে এই প্রিজাইডিং অফিসারেরও সবকিছু করার ক্ষমতা নাই, কারণ তার এই দুর্নীতিটা বা তার যে 2 নম্বরিটা, এটা চাইলে রিটার্নিং অফিসার ধরে ফেলতে পারেন। পোলিং এজেন্ট যদি অভিযোগ দেন, রিটার্নিং অফিসার মানে ডিসি সাহেব তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু
যদি রিটার্নিং অফিসার সেই ঘোস্ট হয়ে যান, ভূত হয়ে যান, এই ভূতের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি কালকে থেকে একটা কথা খুব ভালো বেশি বেশি শুনতে পাচ্ছি যে ইসলামী দল কখনো বাংলাদেশের ক্ষমতায় আসবে না। কেন আসবে না? বিদেশিরা চায় না। একেবারে ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। ইসলামী রাষ্ট্র নিয়ে বিদেশিদের, আমেরিকার, অমুকের তমুকের কোনো মাথা ব্যথা নেই, কোনো ধরনের মাথা ব্যথা নেই। অনেকে অনেক থিওরি দিবে আপনার কাছে, বলবে যে শুধুমাত্র ইসলামের কারণে। নো, কিচ্ছু না। আজ পর্যন্ত বিশ্বের কোথাও ইসলামের, প্রকৃত ইসলামের কোনো নিদর্শনই মানুষ উপস্থাপন করতে পারেনি। আজ পর্যন্ত বড় কোনো হামলা, বড় কোনো অকারেন্স, বড় কোনো সন্ত্রাস, এটা ইসলামের কোনো ব্যক্তি দ্বারা ঘটেনি। তাহলে ইসলামের বিরুদ্ধে একটা স্টেট কেন এরকম অবস্থান নেবে? কিংবা বিভিন্ন মুসলিম দেশগুলো তো চলছে, ফাংশনিং করছে, তাদের দেশের আইন শৃঙ্খলা তো তারা নিয়ন্ত্রণ করছে। ইভেন যাদেরকে আমরা ইসলাম বিরোধী শক্তি মনে করি, তাদের ভিতরেও অনেক ধরনের ইসলাম আছে, অর্থাৎ ন্যায়ের শাসন আছে, আইনের শাসন আছে। ইসলামের প্রথম শক্তি হচ্ছে আইনের শাসন, সেটা তাদের দেশে আছে। তাদের দেশের মানুষ অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, যাকে তাকে তারা ফায়ার করে না, করতে পারে না, তাদের আইনের কারণে। তারা কারো জিনিস কেউ চুরি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, কারণ তাদের দেশে সে আইনি কাঠামো আছে। এটার নাম তো ইসলাম, এটা তো ইসলামেও আছে। মোদ্দা কথা, এই ধরনের কিছু বোগাস কথা দিয়ে আপনাদের মস্তিষ্ককে এক ধরনের প্রিপারেশন দেওয়া হয় যে আপনারা মানসিকভাবে রেডি থাকেন, আপনারা ইসলাম থেকে দূরে সরে আছেন, ইসলামী দল থেকে দূরে সরে আসেন। মানে এই যে আপনাকে বলছে যে ইসলামী দল করলে, ইসলামী মুভমেন্ট করে বা ইসলামের নাম নিয়ে কিছু করতে পারবে না, একেবারে এটার আসলে কোনো অর্থহীন। ইরান তার মতো চলতেছে, সৌদি আরব চলতেছে, মালয়েশিয়া চলতেছে, ইন্দোনেশিয়া চলতেছে, সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তানও চলতেছে। হ্যাঁ, একটা রাষ্ট্রের উপর আরেকটা রাষ্ট্রের অনেক ধরনের প্রভাব থাকে, থাকুক। ইসলামী দল ক্ষমতায় আসা আর অন্য দল ক্ষমতায় আসা, প্রত্যেকের জন্য সংবিধান তো এক। তাহলে ইসলামী দল আবার কি? সে যদি সংবিধান মানে, তার পররাষ্ট্রনীতি তার পাল্টাচ্ছে না। ভারতে যদি হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতায় আসতে পারে, তাহলে মুসলমানদের দেশে, মুসলিমদের শক্তিশালী দেশ ক্ষমতায় আসতে বাধা কোথায়? কে বাধা দেয়? কেউ বাধা দেয় না। এগুলো আমাদের মস্তিষ্কে ঢুকানো এক ধরনের, সেই আমাদের মস্তিষ্কের মধ্যে ডিপ স্টেট তৈরি হয়ে বসে আছে, মানে ভূত তৈরি হয়ে বসে আছে। আমরা ভাবতেছি একটা ভূত আছে, যে ভূতের কারণে এটা হচ্ছে। আসলে এটা একজনে করতেছে। সেটা কে করতেছে? এক এক সময় এক একজন করতেছে। এবার বিএনপি করেছে, বিএনপির মনে করেন তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করেছে, বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে, যেগুলো আমরা সাধারণত শুনে থাকি, মুখরোচক যে ফেনোমেনাগুলো আছে মানুষের মধ্যে, যে পারসেপশন গুলো আছে। তো মনে করেন 300 আসন বা 250টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, প্রত্যেক আসন থেকে যদি 1 কোটি টাকা করে নেওয়া হয়, তাহলে এখানে টাকা পড়েছে 250 কোটি টাকা। যদি 5 কোটি নেওয়া হয় বা 4 কোটি করে নেওয়া হয়, তাহলে ধরেন 1000 কোটি টাকা হয়েছে। তো একটা এরকম একটা ফান্ড। এরপরে মনে করেন ব্যবসায়ীদের কাছ থেকে যদি না হয় আরো 1000 কোটি টাকা। অনেক ব্যবসায়ী গিয়ে সঙ্গে সঙ্গে মিটিং করেছেন, আগেও মিটিং করেছেন। এরকম মিটিং তো জামাতের সঙ্গে করেছে, যে হ্যাঁ তাদেরকেও অফার দেওয়া হয়েছে। কি অফার দেওয়া হয়েছে জানি না, তাদের সঙ্গে বৈঠকে বসেছেন, এটা বলেছেন, ওটা বলেছেন। অর্থাৎ ব্যবসায়ীদের সঙ্গেও একটা শর্ত, চুক্তি, এগুলো রাজনৈতিক দলের সঙ্গে হয়। সেই চুক্তিগুলোকে, যে আমি আপনাদেরকে এত কোটি আমরা মিলে এত টাকা দিব, আপনি ক্ষমতায় এসে আমাদের ফেভার করবেন। তো ভালো কথা, তারা ধরেন আরো 1000 কোটি টাকা দিল। তারপরে আছে এস আলম গ্রুপ, যারা বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে। তো তারা যদি বলে যে আমাদের অর্ধেকটা আপনাদেরকে দিয়ে দিব, আমাদের দুর্নীতি আর ধরেন না, আমাদেরকে খুব বেশি চাপাচাপি করেন না। এবং আমরা দেখলাম যে এস আলমের ব্যবসা ফাংশন গুলো অলরেডি সালাউদ্দিন আহমেদ সামলাচ্ছেন, তার গাড়ি ব্যবহার করছেন, তার অফিসে বসছেন। তো এই যে 2 লাখ কোটি টাকা পাচার করা হয়ে গেছে, তার কিছু টাকার ভাগ যদি সালাউদ্দিন আহমেদ পায়, বিএনপি পায়, এই টাকাগুলো দিয়ে তার একটা মেকানিজম তৈরি করে। সেই মেকানিজমটা কি? যে ডিসি গুলোকে কিনতে হবে, মানে ওই যে রিটার্নিং অফিসার, ওই যে ডিপ স্টেট, এর মধ্যে বাইরের কোনো শত্রু আমার টানারই দরকার নেই। আপনার শত্রু আপনার ঘরে। হাদি হত্যার সঙ্গে সঙ্গে আপনাকে জুলকার নাইন সায়াররা পাঠাই দিয়েছে হত্যাকারীকে ভারতে, অথচ হত্যাকারী বসে আছে শাহজাহানপুরে। কই, আপনি শাহজাহানপুরে তো একটা রেড দিতে পারেন নাই?
শাহজাহানপুরের ওই লোক যে হত্যাকারী নয়, এরকম কোন ওহী আসছে আপনার কাছে? এত মানুষের ধারণা, হাদি আগেও বলে গেছে তাকে হত্যার নীল নকশা আঁকছে মির্জা আব্বাস। তো সেই কথার আলোকে তো তাকে একদিন জিজ্ঞাসাবাদ করতে পারতেন, পারেন নাই, করেন নাই। তার মানে কি, আপনার আগেই তাকে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছেন। ওই যে একটা শত্রু পাইছেন, কল্পিত ভূত, ডিপ স্টেট, মানে এদের আমেরিকা, মানে শত্রু সব বাইরে। এই যে এখন প্রত্যেকটা জায়গায় আপনাদের উপর হামলা হচ্ছে, মানুষের উপর হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা কি রয়্যাল এজেন্টরা করে যাচ্ছে? একটা ধরে দেখেন তো রয়্যাল এজেন্ট কিনা এই ধর্ষণ গুলো করতেছে। বাড়ি পোড়াই দিছে কি রয়্যাল এজেন্টরা পোড়াই দিছে? ডিপ স্টেট পোড়াই দিছে? আপনার প্রতিবেশী পোড়াইছে, আপনার দলের লোক, আপনার দলের বাইরের লোক, দলের ভিতরকার লোক, তারাই তো পোড়াইছে। দেখেন না আপনি যে বিএনপির এই যে 2.5 বছরে 5ই আগস্টের পর যত লোক মারা গেছে, কারা, কে মারছে? ডিপ স্টেট মারছে, ইন্ডিয়া মারছে। কথায় কথায় রয়্যাল এজেন্ট, কথায় কথায় ডিপ স্টেট, এগুলো কেন বলেন? এগুলো বলেন আপনার শত্রুকে আপনি সেভ করেন, আড়াল করেন, এবং শত্রু গোষ্ঠীরাই আবার আপনার মনের মধ্যে ডিপ স্টেট ভীতি, ভীতি ঢুকায় দিয়া সে নিজের আড়াল করে ফেলে, একটা ক্যামোফ্লেজ তৈরি করে ফেলে যে না আমি না, এটা অমুক করছে, অমুক করছে। মানুষ ভাবে যে ঠিক আছে, ডিপ স্টেট করলে আমার আর কি করার আছে? আর ডিপ স্টেট কিনা যে তোর সাথে করছে, একটা ডিসি কে আঘাত করে দেখেন, যেই রিটার্নিং অফিসার এই ভোটের কারচুপিটা করেছে তারা ধরে নামান। এরকম শক্তি নাই আপনাদের? যাদের আছে তারা নিয়ে আসেন, ওর গলা চিপে ধরেন, দেখেন যে ডিপ স্টেট বের হয়ে গেছে। হয় মুখ দিয়ে বের হবে, নাহলে পেছন দরজাতে বের হয়ে যাবে ডিপ স্টেট। ওইসব ডিপ স্টেটের কল্পনা আপনাদের মাথার ভেতর থেকে দূর করেন। ওইসব বিদেশি শত্রু, ভিনদেশি শত্রুদের কল্পনা আপনাদের মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলেন। যদি ঝাড়তে না পারেন, রাজনীতি করার দরকার নেই। সবসময় একটা ভূত তৈরি করে রাখবেন। ওই যে সিনেমার কথা বলেছিলাম, নাটকটার কথা বলেছিলাম, শেষ পর্যন্ত নাটকে কি হলো? প্রতিনিয়তই দেখা যায় যে হ্যাঁ, জিনে মারতেছে, ভূতে মারতেছে, মানে অশরীরী কিছু মারতেছে, যেটার পিছনে যেটার বিরুদ্ধে কিছু করা যায় না। এবং পুলিশও কিছু করতে পারতেছে না। পুলিশও এসে তদন্ত করে বলে যে হ্যাঁ, কোনো মানুষের ইয়ে পাওয়া যায় না, এখানে তো কোনো কিছু নাই। মানে মানুষের ভেতর তারাও এমন একটা মানে পারসেপশন তৈরি করেছে যে আসলেই কাজটা জিনে করতেছে। শেষ পর্যন্ত একজন সৎ পুলিশ অফিসার এসে দেখা গেল কি ওই জিনটা ধরে ফেলছে। জিনটা ধরে দেখে চেয়ারম্যান আর তার ছেলে। চেয়ারম্যানের ছেলে এই নারী ধর্ষণগুলো করে বেড়াচ্ছে, মানুষ খুন করে বেড়াচ্ছে, সাদা পোশাক পরে, মানে একটা জিন টাইপ তৈরি করে নিচ্ছে, যাতে মানুষ মনে করে হয় জিনেই করছে। ও মুখ জিজ্ঞেস করে হ্যাঁ আমার সাদা পোশাক এরকম লম্বা, আমাকে তাড়া করেছিল, মানে ভয়ভীতিটা আরো বেশি করে তৈরি করা হচ্ছে। ঠিক আপনাদের সামনে এইরকম কিছু লজিক প্রমাণ দিয়ে একটা ডিপ স্টেটের ভীতি আপনাদের সাথে তৈরি করা হচ্ছে। আসলে আপনার শত্রু ওই যে রিটার্নিং কর্মকর্তা, আপনার শত্রু ওই থানার ওসি, যে এখন কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করছে না। আজকে থানাও ঘেরাও করেন, আজকে ওই ওসির বাসভবন ঘেরাও করেন, ওই ওসির গাড়ি আটকান, দেখবেন ডিপ স্টেট কোথা দিয়ে পালায় গেছে। আপনি কি মনে করেন আপনি বাংলাদেশের জনগণ না? জনগণ হলে আপনি বাংলাদেশের মালিক না? আপনি ওই ওসিকে কেন ভয় পান? কারণ ওই ওসিকে বলা হয় তিনি ডিপ স্টেটের লোক, তার সাথে রাজনৈতিক কিচ্ছু নাই। ওই রাজনৈতিক নেতাই এসে বলবো আমি চিনি না। আপনি আজকে গাড়ি আটকান, ওরে ধরেন রাস্তায়, যে বেটা আমার ন্যায্য অধিকার দিয়ে যা, আমার বাড়িতে হামলা হয়েছে, তোর বাড়িতে হয় নাই কেন? আমার বাড়িতে হামলা হয়েছে, তুই আসিস নাই কেন? যে ধরেন 50 জন লোক নিয়ে ধরেন, দেখেন থানার ওসি পরের দিন থেকে সোজা। কিন্তু না, আপনারা কল্পনা করবেন এটা একটা ভৌতিক ব্যাপার, ডিপ স্টেটের ব্যাপার, রয়ের ব্যাপার, আমরা পারবো না, এদের সাথে অমুক আছে তমুক আছে, কিচ্ছু নাই। যেই বিএনপিকে একেবারে এখন হঠাৎ করে এত শক্তিশালী করে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, সেই বিএনপি 2 দিন আগে একটা বালির ট্রাক সরাইতে পারেনি। তারে ভাবতেছেন কি জানি একটা হয়ে গেছে। আপনার মনের এই ভয়টাকে দূর করেন, আর না হয় আপনি বাঁচতে পারবেন না। আপনার এই ভয়ের রাজত্ব যতদিন থাকবে, আপনার হৃদয়ে যতদিন ভয় থাকবে, এই ভয়ের রাজত্বে আপনি ততদিন এই কৃতদাস হয়ে থাকবেন, দাসত্ব করবেন। আবার কোনো একদিন জেনজিদের মতো, এই গণ অভ্যুত্থানকারী ছাত্রদের মতো কেউ একটা এসে আপনার ভেতর থেকে ভয় দূর করবে, তখন আপনি জেগে উঠে আবার আপনি আপনার ভয়ের বিরুদ্ধেই লড়াই করবেন। এই লড়াইটা কিন্তু হাসিনার বিরুদ্ধে করতে হয় নাই। হাসিনা আগেও যা ছিল, পরেও তা ছিল, পরে তার ক্ষমতা বাড়ছে, কিন্তু আপনার শুধু ভয়টা দূর হয়েছে। যদি আপনার ভেতর থেকে ভয় দূর করতে পারেন, আপনাকে কেউ কৃতদাস বানাইতে পারবে না।
প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শাসন করা হয় ভয় দিয়ে। আপনার সামনে একটা অকারেন্স ঘটানো হয়, পাথর মেরে একটা লোককে মারা হয়েছে, আমরা সবাই মিলে সে ভিডিও ভাইরাল করছি, করে দেখাইলাম কি, খবরদার চাঁদা না দিলে কিন্তু এইভাবে মরবা। ওর পরে কি ঘটনা কমছে? আরো বাড়ছে। ওটা তো ওদের মার্কেটিং। বিভিন্ন সিনেমায় দেখবেন চাঁদাবাজরা কি করে, চাঁদাবাজরা নিজেরাও ভয় পায়, কিন্তু ভান করে কি তারা ভয় পায় না। এই বিএনপি এতদিন কি, এই চাঁদাবাজরা, বিএনপি চাঁদাবাজরা এতদিন কি আওয়ামী লীগের ভয়ে পেছন দরজাতে পালাইছে না? নৌকার মধ্যে গিয়ে থাকছে রাতের বেলা, রিক্সার চালক সাইজা থাকছে, ধান খেতে ঘুমাইছে। আজকে হঠাৎ করে বাঘ হয়ে গেছে কেন? আপনি ভয় পেতেছেন, আপনি তারা দেখলে ভয় পেতেছেন, ভাই ভাই করতেছেন। বন্ধ করেন, ভয় করা বন্ধ করেন, চাঁদা দেওয়া বন্ধ করেন। একটা দুইটা থাপ্পড় খাবেন, দেখবেন ওইগুলো ওরা মার্কেটিং করবে, সাংবাদিকদের দিয়েই মার্কেটিং করবে। ওই ঘটনা, একটা দুইটা ঘটনা দিয়ে সারা দেশের মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করবে। করার পর মানুষ চিন্তা করবে, না রে ভাই, জীবন দেওয়ার দরকার নেই, টাকা দিয়ে দিই। কতদিন দেবেন আপনি টাকা? আপনি দেবেন, আপনার আরেক ভাই সে দিবে? তাহলে সবাই মিলে প্রতিরোধ করেন, চাঁদাবাজদের প্রতিরোধ করেন, কোনোভাবে অন্যায় মেনে নিব না এই শপথ করেন। আর এসব ডিপ স্টেট, হ্যান ত্যান এত কিছু আপনাদের ভাবার দরকার নেই। আপনি শুধু দেখেন আপনার সাথের যে লোকটা সে অন্যায় করতেছে, তারই থাপ্পড় থাপ্পড় দিয়ে বসেন। অন্যায় করলেই থাপ্পড় দিবেন, যখনই দেখবেন অন্যায় করছে থাপ্পড় দেন। এই এটা কি করলি? ঠিক যেভাবে নিজের সন্তানকে শাসন করেন, ছোট ভাইকে শাসন করেন, ঠিক ওইভাবে ওই রাস্তায় চলেন। এটা বিএনপির অমুক, এটা অমুক, নো, কিচ্ছু ভাবার দরকার নেই। অন্যায় করতে দেখতেছেন, আয় থামেন, আপনি এটা কেন করতেছেন? এই রুখে আপনাকে দাঁড়াইতে হবে, প্রশ্নটা আপনাকে করতে হবে। করবে সলিমুদ্দি কলিমুদ্দি, আপনি গালি দিবেন তারেক রহমানকে, কোনো দরকার নাই তো। তারেক রহমান তাকে বলে নাই তো এই কাজ করতে। আপনি তাকেই ধরেন, সে বিএনপি করে না জামাত করে না জাতীয় পার্টি করে, কিচ্ছু দেখার দরকার নেই আপনার। সে অন্যায় করছে, বাস, তার আর কোনো পরিচয়ের দরকার নেই। পিটান, ওখানে পিটান, তারা আটকান। সে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাজে, আপনি তারা আটকান, কয়েকজন মিলে আটকান, সংঘবদ্ধভাবে আটকান। আসসালাম আলাইকুম দিয়ে চলে আসতে যাবেন না, ধরা খাবেন। ভয় পাবেন না, মোট কথা এটা হচ্ছে কথা। যদি মনে করেন একলা পারবেন না, সংঘবদ্ধভাবে চেষ্টা করবেন অন্যায় প্রতিরোধের। যদি মনে করেন সংঘবদ্ধভাবে পাচ্ছেন না, আইনের সাহায্য নেবেন। আইন যদি আপনাকে সাহায্য না করে, তাহলে আপনার কাজ তো আপনাকেই করতে হবে, আপনার জীবনের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। এই যে 231 জন মানুষ মারা গেছে, 31টা মামলাও হয় নাই, 10 জন মানুষ গ্রেপ্তারও হয় নাই। মনে করেন না যে আইন আপনাকে সেফটি দিবে, বরং ওই খুনিরাই দেখবেন যে এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। আগের খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, এখনকার খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াবে, কারণ আপনি ভয় পান, আপনি আপোষ করেন, আপনি ভাবেন যে ঠিক আছে কোন রকম বেঁচে পড়তে যাই। একদিনও বেশি বাঁচবেন না। হাদির মতো, হাদি বলেছিল শিয়ালের মতো 500 বছর পেয়েছে, লাভ কি? বাঁচে নাই। আপনার কি মনে করেন যে হাদি যদি চুপ থাকতো সে 500 বছর বাঁচতো? তার হায়াত যতদিন ছিল ততদিনই। আরে আমি এটা না করলে মনে হয় বেঁচে থাকতাম। এই যে শিরকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করাটাই শিরক। সে আপনি যাকেই ভয় করেন, কাউকে ভয় করার দরকার নেই, এই শিরকের মধ্যে যাওয়ার দরকার নেই। ওইসব ডিপ স্টেট, হ্যান ত্যান ইত্যাদি, এসব মাথা থেকে ঝেড়ে ফেলেন। নিজেরাই ডিপ স্টেট তৈরি করে ফেলেন, ভয়ভীতি নিজেরাই একটা তৈরি করেন, অসুবিধা কি? আপনাকে মারতে আসলে, যে মারতে আসবে, আপনাকে যে আঘাত করতে আসবে, যে অপরাধ করতে আসবে, তার ভিতরে ভীতিটা আপনারা কেন তৈরি করতে পারতেছেন না? এমন উদাহরণ নাই? অপরাধীর বড় শাস্তি হয়ে গেছে, অপরাধ করছে, করে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে তো, সেই ভীতিগুলো আপনারা তৈরি করেন। উল্টো আপনারা নিজেরা ভয় পান। ভয় দূর করেন, ডিপ স্টেট, হ্যান ত্যান অতিরিক্ত বলা বন্ধ করেন, অপরাধীকে শনাক্ত করেন। তাকে দলীয় কালারিং করে, দলীয় রূপ দিয়ে আত্মতৃপ্তিতে ভোগার দরকার নেই। এটাতে মার্কেটিং হয়, অপরাধের মার্কেটিং হয়। স্থানীয়ভাবে অপরাধ দমনের চেষ্টা করেন। সবার জন্য এই সুপরামর্শ বলেন আর পরামর্শ বলেন আর কুপরামর্শ বলেন, এই পরামর্শ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কয় মিনিট?